একে তো ভিহান ভাইয়ের শরীর থেকে জেন্টাল মাতাল করা একটা সুঘ্রাণ ভেসে আসছে। তার উপর এমন উষ্ণ আবহাওয়ায় রাহার নাজুক শরীর শিউরে ওঠে। চোখ মুদে ঘাড়টা খানিক বাঁকিয়ে নেয়। এতে ফর্সা দুধে আলতা গলার নিচ ভাগে লালচে মাঝারি আকারের তেলটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। মুহূর্তে খেই হারায় ছেলেটা। তপ্ত এক ধাক্কা লাগে ভিহানের বুকের ভেতরে। হৃদয়ে খরস্রোতা ঢেউ বইতে থাকে। ধীর সম্পূর্ণ ভিহানের সংযম হারায়। ভেতরটা অধৈর্য হয়। পুরুষালী সত্তাটা হঠাৎ খেপাটে হয়ে ওঠে। সবসময় ধৈর্যের সাথে সবকিছু মেনে নেওয়া কঠিন পুরুষটাও নিজেরকে সামলাতে ব্যর্থ হয়। চোখের পলকে রন্ধ্রে রন্ধ্রে উত্তপ্ত হাওয়া ছড়িয়ে পড়ে, সেই সাথে নিঃশ্বাসের ঘনত্বও বেড়ে যায় প্রবল বেগে। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবিদ্ধ করে অবিচল ধীর মানুষটা নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে, কিন্তু আজ যেন নিজের সংযম নিয়ন্ত্রণ উন্মাদ হতে চাইছে। ভিহান বেশ বুঝতে পারছে নিজেকে আটকানো তার জন্য বড্ড কঠিন। মেজাজটা মুহূর্তে নিজের উপর ক্ষিপ্ত হয়ে গেল। কটমট করতে করতে হুট করেই রাহার ঘাড়ের পিছনে হাত গলিয়ে ওর চুলগুলি মুঠোয় চেপে ধরে। হাতের মুঠিটা বুঝি সামান্য জড়ালোই ছিল। মেয়েটা মৃদু গঙ্গিয়ে ওঠে। সেই চাপা আর্তনাদ খেপাটে ভিয়ানকে আরো উন্মাদ করে। দাঁত কেটে সে চুলের মুঠো খেপে রাখা হাতটা একটু ঘুরিয়ে রাহার মুখটা একেবারে নিজের সন্নিকটে নিয়ে আসে। মেয়েটা চোখ মুখ মুদে রেখেছে। চিকন চিকন ভ্রু দুটি কুঁচকে আছে। আপেলের মতো লাল আভা ছড়ালো তুলতুলে গাল দুটিও জড়সড়। লাল চেরির মতো ঠোঁট দুটি তির তির করে কাঁপছে। সেই সাথে অবাধ্য, অস্থির আর অস্বাভাবিকভাবে লাফিয়ে যাচ্ছে ভিহানের হৃৎপিণ্ডটা। সূক্ষ্ম গভীর নজরে খুঁটিয়ে খুঁটিয়ে ভিহান দেখে চলেছে সেসব। বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে তার। নিজেকে যথেষ্ট শক্ত করে হিস হিস কণ্ঠে মৃদু আওয়াজ তুলে ওড়ালো, তুই আমার জন্যে আগুনের মতো রাহা। দূরে থাকলে উত্তাপ দিয়ে জ্বালাস, কাছে এলে আমায় একেবারে ঝলসে দিস। ভীতু রাহা একবারও তাকায় না, চোখ মুখ খিচে রাখে। ভিহান ভাইয়ের মুঠোয় থাকা চুল এখন তার একটু টান লাগছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। অস্বস্তিতে নিজেও জমে যাচ্ছে পাথরের মতো। ভিহান ভাই যেভাবে তার ঘাড় ধরে মুখটা উপরে তুলে রেখেছে, ঠিক সেভাবেই আছে মেয়েটা। ভিহান অদ্ভুত মাতাল নজরে দেখল রাহার ভয়ে তিরতির করে কাঁপতে থাকা মোলায়েম ঠোঁট দুটি। ভেতরটা জ্বলে উঠল ওর। সঙ্গে সঙ্গে বুকের ভেতর হওয়া অধৈর্যের সেই জ্বলুনি তো চোখ দুটি খিচে নিল। এসেছে মেয়েটাকে একটু জ্বালিয়ে শান্তি নিতে, অথচ এই মেয়ে তাকে ঝলসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে নিজের মাঝে। কি সাংঘাতিক বারুদ! ভিহান ঝট করে চোখ খুলল, তাকালো থেমে থেমে শ্বাস টানা করুণ ভীতু মুখটায়। সেই মুখের দিকে গভীর নজর করে রেখে ফিস করে বলে ওঠে ভিহান, আর কত জ্বালাবি আমায়? আর কত ভাবে জ্বালিয়ে একটু শান্তি দিবি? ভিহানের গলা ধরে আসে। তার অস্বাভাবিকভাবে নেওয়া শ্বাস স্বাভাবিক কণ্ঠ রোধ করে দেয়। ঢোক গিলে বলে আবারও, আর কতদিন আমাকে চাতক পাখির মতো অপেক্ষা করাবি স্টুপিড? ভিহান একটু অপেক্ষা করে এলোমেলো ভাবে খুব কাছ থেকে দেখে যায় চোখ মুদে রাখা ভারী নিঃশ্বাস টানা রাহার মুখটা। শুধু জ্বালাই দিয়ে যাচ্ছিস, অথচ আমায় শান্ত করার ক্ষমতা এখনো হয়নি তোর। ভিহান ভাইয়ের হাসকি স্বরে কথা বলার আগা মাথা কিছুই বুঝে না রাহা। শুধু নিজের বেসামাল অস্বস্তিটা টের পায়। ভিহান ভাইয়ের উপস্থিতি, উনার গায়ের মাতাল করা সুঘ্রাণ, গরম নিঃশ্বাস, তার উপর নিজের অবাধ্য চঞ্চল ব্যাকুল অনুভূতিতে মেয়েটা মরণদ্বারে উপনীত। ভিহান রাহার ঘাড়ের পিছনে ওর চুল মুঠ করে রাখা হাতটা আরেকটু শক্ত করে, সেই সাথে ওর মুখটা আরেকটু উঁচু করে হিস হিস সুরে বলে, তাকা আমার দিকে ইডিয়েট, লুক অ্যাট মি। অস্থির উচ্চাটনে বোধ হওয়া রাহা সেসব শুনে না, তাকায়ও না। আপন মনে নিজের অস্বস্তি টুক সম্বল করে চুপটি করে চোখ বন্ধ করে রাখে মেয়েটা। তা দেখে আরেকটু ব্যগ্র হয় ভিহান। চুলের মুঠো চেপে রাখার মুখ আরেকটু উপরে তুলে বলে, তাকাতে বলছি স্টুপিড, চোখ খুল। গলাটা মরুভূমির মতো চৌচির হয়ে গিয়েছে, তবু একটু ভেজানোর জন্য আকুল রাহা ঢোক গিলল। আস্তে ধীরে পিটপিট করে তাকালো। চোখের সামনে ঝলমল করে উঠল ভিহান ভাইয়ের অদ্ভুত চোখ জোড়া। আশ্চর্য, ওই চোখ দুটি হঠাৎ এত অন্যরকম লাগছে কেন? এতটা ভালো লাগছে কেন? সেই চাহনি, এই চাহনিতে কি নেশা মিশিয়ে এসেছে ভিহান ভাই? ভিহান কিছু সময় এলোমেলো চোখে দেখে গেল রাহার চেয়ে থাকা। বেসামাল চোখে পর্যবেক্ষণ করলো রাহার দৃষ্টি। এক নিমেষে মনে হলো এই চোখে ডুবে যেতে।
একেবারে মিশে যেতে ওর সাথে। নিজের ভাবনায় লাগাম টানার চেষ্টা করলো ভিহান। রাহার করুণ মুখ দেখে হাতের মুঠো আলগা করে দিল, তবে ধারালো কণ্ঠে বলল, ফার্দার আমার সামনে আজে বাজে গান গাইবি না, খেয়ে ফেলবো। পলক ঝাপটায় রাহা। ভিহান ভাই কেমন অস্বাভাবিকভাবে শ্বাস টানছে, সেসব ভ্রু উঁচু করে দেখে চলেছে মেয়েটা। ভিহান এক পা পিছনে সরিয়ে দাঁড়ায়। রাহার পুরো মুখে আলতো নজর বুলোয়। বেশ সন্তর্পণের শেষে গলার দিকেও ওই লালচে তিলের দিকে সেকেন্ড কয়েক পর দৃষ্টি ফিরিয়ে তাকালো ওর চোখের মাঝখানে। তর্জনে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল, ফার্স্ট বড় হয় ইডিয়েট, আমার ধৈর্যে আর কুলাচ্ছে না। এরপর ভিহান ভাই এক সেকেন্ডও সময় নষ্ট না করে গট পায়ে আওয়াজ তুলে বের হয়ে গেল রুম থেকে। টেবিলের ওপর তখনও রাহা ঠায় বসে আছিল। কিছুক্ষণ নিঃশ্বাসও চলছিল না তার। এরপর বেশ সময় নিয়ে বুকের ভেতর একটু আরাম বাতাস ঢুকিয়ে নেয়। চোখের পাতা কেমন স্থির হয়ে আছে, হাত পা নাড়াচ্ছে না এক চুলও। উপর থেকে দেখলে মনে হবে একটা যান্ত্রিক কোনো পুতুল বসে আছে। অসার হাতটা আস্তে ধীরে বুকের উপর বাঁ পাশে রাখলো। টের পেল হৃদযন্ত্রটা বেসামাল হারে লাফাচ্ছে, ধুক 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 শব্দ করছে ছন্দের তালে। ভিহান ভাই কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকলো না। সে ডুবে রইল সেই অদ্ভুত আবেশ মাখা নতুন অনুভূতির রেশে। এক মিষ্টি মিষ্টি যন্ত্রণাদায়ক অনুভূতি। লিভিং রুমে বসে আছে জিদান, কামিনী, রুশমি। পাশের ফ্লোরে সামি রাফি রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খেলা করছে। সোফায় পা গুটিয়ে হেলান দিয়ে বসে কখন থেকে চেঁচাচ্ছে জিদান, মা ঘরে কিছু থাকলে দাও, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কামিলি হাতে একটা ইংরেজি উপন্যাসের বই। সে এসব উপন্যাস খুব বেশি পছন্দ করে। চোখ তুলে দেখলো জিদান সোফার ওপর পা তুলে ফোন টিপছে আর গুনগুন করে গান গাইছে। এই লোকটাকে দেখলেই শরীর জ্বলে যায় তার। অসহ্যকর একটা মানুষ, দাঁত কটমট করে বিড়বিড় করে। এত দৌড়াদৌড়ি করলে বেঁধে রাখতে পারে না, পাজি লোক। জিদান মনোযোগ দিয়ে ফোন টিপলেও সে কথা শুনলো, ভ্রু কুচকে ধমকে উঠল, কে বললি তুই শাকচুন্নি? আমাকে আবার বলে দেখ কি বলেছি। তুই আমায় বকাবকি করেছিস, শুনেছি আমি। শুনেই তো শুনলে তো ভালোই, তাহলে তোমার কান পরিষ্কার আছে, ঠাটিয়ে দুটো চড় লাগাবো বেয়াদব। সম্মান দিয়ে কথা বলতে পারিস না, আমি তোর মুরব্বি। একটা ভাব নিয়ে বলল জিদান। কামিলে মুখ মুচড়ে জবাব দিল, যার নেই কোনো মান তাকে দিব সম্মান আবার। জিদান পাশে থাকা একটা বড় ফুলের টবে হাত তুলে নিল। মেকি চোখ রাঙিয়ে বলল, এটা দেখেছিস, একদম মাথা ফাটিয়ে ফেলবো। এবার চোখ ফোন রেখে রুশমি তাকালো ভাইয়ের দিকে। এরা দুজন সবসময় কানের কাছে ঘ্যান ঘ্যান করে, তাই এসব তার পাত্তা দেওয়ার সময় নেই। শুধু মেজাজ গরম হবে। কিন্তু ভাইয়ের হাতে এত বড় একটা টব দেখে ভড়কে গেল ও। চেঁচিয়ে বলল, আরে ভাইয়া কি করছো তুমি, রাখো ওটা। জিদান টব রাখতে রাখতে বলল, ওই পেতনিকে বল চুপ থাকতে, নয়তো একেবারে ওকে জমের ঘরে রেখে আসবো সংসার করার জন্য। রুশমি তাকালো কামিলির দিকে। মেয়েটা রাগান্বিত চোখে তাকিয়ে ফসফস করছে। সে কিছু বলবে তার আগেই ও চেঁচিয়ে বলল, বড় মা দেখে যাও, তোমার ছেলে আমাকে মার্ডার করে ফেলছে। মার্ডারের দেখেছিস কি তুই? চুপ করে থাক, নয়তো এক্ষুনি তোকে ইন্না লিল্লা করে দেব। কামিলির চোখ দুটির রাগে লাল হয়ে গিয়েছে, পারছে না শুধু একটা গিয়ে জিদানের গলাটা চেপে ধরতে। সে আবারও চিৎকার করে বলল, বড় মা কোথায় তুমি, এদিকে আসো। জিদান চোখ বড় করে ভয় দেখানোর উদ্দেশ্যে বলল, ওই ছেমড়ি, ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স, মুখ অফ যা, নয়তো বাস আনছি আমি। একেবারে থেমে গেল সে। রুশমি বলল, ভাইয়া চুপ করো না, আমাকে বলছিস কেন? ওই আলো ভর্তার মাকে ডাকে কেন এখানে? নারীর ঝি কি করবে আমার? মোটা শক্ত গলা শোনা যায় তখনই, হারামির বাচ্চা, শুনছি আমি। মুহূর্তে জিদান নিজের চোখ মুখ পাল্টে হাসাহাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান, দিন কাল ভালো যাচ্ছে তো আপনার? আফসানা বেগম চোখ গরম করে ক্ষীণ স্বরে বললেন, ফাজিল কথাকার। ওনার হাতে একটা প্লেট, তাতে কিছু সুইট রোল, সেগুলো টেবিলে রেখে ছেলের উদ্দেশ্যে বলেন, আমি যেন কোনো আওয়াজ না করি। আমার মেয়েদের সাথে ঝগড়া করবে না একদম। আর ছেলে দুটিকে কে কুড়িয়ে পেয়েছিলে? ছেলে দুটো কে নয়, শুধু তোকে, শুধু তোকে বলে আফসানা বেগম চলে গেলেন। জিদান বোকার মতো তাকিয়ে রইল মায়ের দিকে। কামেলি আর রুশমি পর্যায়ে মুচকে হাসলো। এই বৈষম্য আল্লাহ সইবে না মা, দেখে নিও। কামেলিকে ঠোঁট টিপে হাসতে দেখে জিদান কটমট করে বলে, নাক কাটা পেতনি কথাকার,
হুস! কামিনী আর কিছু না বলে জিদানকে দেখিয়ে মুখ ভেঙচি দিয়ে ওঠে। একটু পর হেলতে দুলতে নিচে না আসে রাহারানী। দেখতে পাই সবাই সবার মতো ব্যস্ত। জিদান ভাই আর রুশমি আপু রুল খেতে খেতে ফোন ঘাটছে, আর কামিলা আপু বই পড়ছে। রাহাকে দেখে জিদান প্লেট থেকে আরেকটা রুল নিয়ে তাতে কামড় দিতে দিতে বলে, আরে আমাদের রাহারানী যে, আসুন আসুন। চলবে। গল্পটি চলাকালীন সময় আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।